হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আবারও আমরা শুরু করছি ছায়া প্রকাশনী বই থেকে নিউটনের গতিসূত্র অধ্যায়ের এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমাদের পার্ট 5, সম্ভবত এটাই আমাদের নিউটনের গতিসূত্র অধ্যায়ের লাস্ট পার্ট। চলো তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 37। 5000 কেজি ভরের একটি রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হলো। রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 800 মিটার পার সেকেন্ড। রকেটটিকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঊর্ধ্বমুখী প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য যে ঘাত বল প্রয়োজন তা সরবরাহ করতে প্রতি সেকেন্ডে রকেটটি কী পরিমাণ গ্যাস নির্গত হবে। রকেটটি থেকে কী পরিমাণ গ্যাস নির্গত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রকেট, যার ভর 5000 কেজি। এখান থেকে 800 মিটার পার সেকেন্ড হারে গ্যাস নির্গত হচ্ছে। আমাদের বের করতে হবে কি হারে গ্যাস নির্গত হচ্ছে। এটা হচ্ছে নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে, আমাদের হচ্ছে কি হারে গ্যাস নির্গত হবে, কত গ্যাস নির্গত হবে সেটা বের করতে হবে। এটা রকেটের ভর 5000 কেজি, রকেট নির্গত গ্যাসের বেগ 800 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রকেট এর ফলে রকেটে যে ঊর্ধ্বঘাত সৃষ্টি হয়, যার জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে হবে dm/dt। আমরা এই ধরনের একটা অঙ্ক করলাম। 31 নম্বর অঙ্কটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা ব্যবহার করব, F = dp/dt। তাই আমি এটা ক্যালকুলেশনটা করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। পি এর জায়গায় আমরা বসাবো mv। তাহলে একবার m ধ্রুবক রেখে dv/dt, একবার v ধ্রুবক রেখে dm/dt। dv/dt সমান সমান হয়ে যাবে a। যেহেতু এখানে এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হয়নি, তাই বলটা সমান সমান 0। m এর জায়গায় আমরা বসাবো a, m এর জায়গায় m, dv/dt এর জায়গায় a, এইখানে v, আর dm/dt আমরা বের করব। তো m এটা এখানে আসলো, এটা হলো -v dm/dt। এরপরে আমাদের আরেকটা টার্ম mgটা মাইনাস করতে হবে, কারণ যেই রকেটটা রকেট থেকে গ্যাস নির্গত হবে, ঊর্ধ্বঘাত প্রযুক্ত হবে, রকেটকে উপরের দিকে উঠতে হলেই এই ওজন বলের বিরুদ্ধে উঠতে হবে। কিন্তু dm/dt হারে 800 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গ্যাস নির্গত হচ্ছে, তার জন্য ঊর্ধ্বঘাত পাবে, কিন্তু রকেটের যে নিজস্ব ভর সেটা তো বাধা হয়ে দাঁড়াবে, সেই বলটার বিরুদ্ধে ক্রিয়া করবে। তাই ওইটুকু অংশ আমাদের মাইনাস করতে হবে। mgটা এই প্রাপ্ত যে ঊর্ধ্বঘাত সেটা থেকে মাইনাস করতে হবে, তাই না। এই মাইনাস v dm/dt-কে আমরা v রিলেটিভ লিখলাম, কারণ দুটোর অভিমুখ আলাদা। তারপরে মাইনাস mg, v রিলেটিভ dm/dt, এটাকে এখানে রাখলাম, এটাকে নিয়ে গেলাম এইদিকে, ma প্লাস mg। তাহলে dm/dt বের করব, v রিলেটিভটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এখান থেকে m কমন নিলাম, ক্যাপিটাল স্মল m কমন নিলাম, g প্লাস a বাই v রিলেটিভ। এবার মানগুলো আমরা বসাবো। m, g এর মান 10, a এর মান 20, m এর মান এখানে বসালাম 5000, যোগ করে দিলে 30, আর v রিলেটিভ হচ্ছে আমাদের 800। 0 0 0 0 কেটে দিলাম, 500 দিয়ে 500কে 8 দিয়ে ভাগ, 500 × 3 1500, 1500কে 8 দিয়ে ভাগ করলে 187.5। এটা হচ্ছে আমাদের অপশান বি। ঠিক আছে, এরকমই আরেকটা অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে করে একটি রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 100 মিটার পার সেকেন্ড হয়, তবে রকেটটিতে ন্যূনতম কী হারে গ্যাসের দহন হলে খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। এখানে কিন্তু ত্বরণ নেই, তাই না, শুধুমাত্র ঊর্ধ্বমুখে উঠতে যে পরিমাণ গ্যাস দহন হবে সেটা আমাদের বের করতে হবে। এই রাশিগুলো তাহলে আমি মুছে দিলাম, বাকি ক্যালকুলেশনটা তো একই হবে। এখানে রকেটের ভর কত? রকেটের ভর হচ্ছে 600 কেজি। আর কি, আর রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100 মিটার পার সেকেন্ড। m কত? 600। এখানে রকেটের ভর 600, v 100 মিটার পার সেকেন্ড, v হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আমাদের ত্বরণ এখানে 0, ত্বরণের কথা বলিনি, শুধুমাত্র উপরে উঠতে যে ঊর্ধ্বঘাত প্রয়োজন, অর্থাৎ
যে এমজি বাধা বলটা কাজ করবে সেটা আমাদের বের করতে, সেটার জন্য এই ডিএম বাই ডিটিটা বের করতে হবে। বাকি ফর্মুলা একই, এফ ইজিক্যাল টু ডিপি বাই ডিটি, এখানে ডি এম ভি বাই ডিটি, এমটা বাইরে রাখলাম, ডিভি বাই ডিটি, ভিটা বাইরে রাখলাম, ডিএম বাই ডিটি। বল যেহেতু আমরা বাইরে থেকে প্রযুক্ত করছি না, ঊর্ধ্বঘাতের দ্বারা বলটা তৈরি হচ্ছে, তাই এটা হলো 0। ডিভি বাই ডিটির জায়গায় এ, ভিটা ভি থাকলো, ডিএম বাই ডিটি থাকলো, এটা আমরা বের করব। এবার এম এ মাইনাস ডিএম বাই ডিটি ইজিক্যাল টু এম জি। এখন এইখানে যেহেতু ত্বরণটাও 0, হ্যাঁ, এই জায়গাটায় আমাদের এবার এই ক্যালকুলেশনটা তাহলে আমার আর লাগবে না, তাই না? এবার এইখান থেকেও আমাদের আর লাগবে না, শুধুমাত্র আমরা এইটুকু পার্ট নিয়ে নিলাম, এম এ ইজিক্যাল টু ভি রিলেটিভ ডিএম বাই ডিটি মাইনাস এম জি। ওকে, এইখানে যেহেতু ত্বরণ সৃষ্টি হয়নি, শুধুমাত্র এম জি অর্থাৎ রকেটের যে নিজস্ব ওজন, যার জন্য রকেটটাকে উপরে উঠতে হলে একটা আপথাস্ট প্রয়োজন, উদ্যোঘাত প্রয়োজন, সেই উদ্যোঘাতটা কথা ত্বরণ সৃষ্টি করার জন্য না, শুধুমাত্র উপরে ওঠার জন্য যেটা প্রয়োজন, মিনিমাম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে এমজি। এমজি পরিমাণ আপথাস্ট পেতে হলে কি পরিমাণ ডিএম বাই ডিটি ভি বেগে নির্গত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে তাহলে এই ত্বরণটাও হয়ে যাবে 0, তাহলে এই পার্টটা হয়ে গেল 0 ইজিক্যাল টু ভি রিলেটিভ ডিএম বাই ডিটি মাইনাস এমজি, ভি রিলেটিভ ডিএম বাই ডিটি ইজিক্যাল টু এমজি। অতএব ডিএম বাই ডিটি ইজিক্যাল টু এমজি বাই ভি রিলেটিভ। এম কত? 600, জি কত? 10, আর ভি রিলেটিভ 100, ভি রিলেটিভ 100। আচ্ছা, এটা আমরা 10 বসাবো না, এটা বসাবো 9.8, যেহেতু দেওয়া নেই 9.8 বসালাম। এই 0, এই 0, এই 0, এই 0 কেটে গেল। এবার 6 দিয়ে এটাকে গুণ করব, 9.8কে 6 দিয়ে গুণ, 8 6 48, সাথে থাকলো 4, 9 6 54, 58, 58.8, 58.8। কোন অপশান আছে? অপশান বি, 58 কেজি পার সেকেন্ড, এটা হলো অপশান বি। তাহলে 38, এটা কোশ্চেন নম্বর 38, 38 নম্বর হয়ে গেল আমাদের অপশান বি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 39, একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফটটির মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। এর ছাদ থেকে 10 গ্রাম ভরের একটি পেরেক খুলে পড়ে গেল। পেরেকটি লিফটের মেঝেতে কত ঘাত উৎপন্ন করবে? জি এখানে দিয়ে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরলাম এটা একটা লিফট, এর ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, 10 গ্রাম ভরের একটি বস্তু এম, এই লিফটের ছাদ থেকে নিচে পড়ে গেল। লিফটের যে ত্বরণ সেটা নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এইখানে যে বস্তুটা ছিল, এম ভরের বস্তুটা ছিল, সেটা যখন নিচে পড়ে যাবে, সেই অবস্থায় লিফট যেহেতু নিচের দিকে নামছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ, তাহলে এই বস্তুটা একটা অলিক বল অনুভব করবে উপরের দিকে। সেই অলিক বলটা কত? এফ ইজিক্যাল টু এম এ, তাই না? তাহলে আমরা লিখতে পারি যেহেতু লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামছে, তবে এম ভরের পেরেকটি একটি অলিক বল অনুভব করবে। বিপরীত অভিমুখে এম জি যেটা কাজ করছে এইদিকে, এম জি এর বিপরীত দিকে, এম জি এর বিপরীত দিকে।
তাহলে এই এম ভরের পেরেকটির যদি আমরা এফবিডি করি তাহলে কি পাবো, এমজি কাজ করছে নিচের দিকে, এম এ কাজ করছে উপরের দিকে। এর ফলে বস্তুতে পেরেকটিতে যে ত্বরণ সৃষ্টি হবে সেটা ধরলাম এ ড্যাশ, এম এ ড্যাশ। এ ড্যাশ হচ্ছে পেরেকের ত্বরণ, এ ড্যাশ হলো পেরেকের ত্বরণ। এম জি বস্তুর ভর, জি অভিকর্ষজ ত্বরণ, এর উপর ক্রিয়াশীল নিচের দিকে, এম জি নিচের দিকে, অলিক বল উপরের দিকে, এম জি মাইনাস এম এ ইজিক্যাল টু এম এ ড্যাশ। এখান থেকে আমরা বের করব এ ড্যাশ, তাহলে এম 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 কাটা, এ ড্যাশ ইজিক্যাল টু জি মাইনাস এ। এবার জি কত 10, এ কত 4 সমান সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আমরা ত্বরণ পেয়ে গেলাম, উচ্চতা জানি, আমরা বের করব ভি। এখন আমরা ব্যবহার করব কোন ফর্মুলা, সেটা হচ্ছে এখন গতির সমীকরণ অনুযায়ী আমরা লিখব ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইখানে বেগ ছিল 0, ভিটা আমরা বের করব, ইউটা হলো 0 2, আর এটা হলো আমাদের কত 6, ত্বরণ এসটা হলো 3, তাহলে এটা হচ্ছে 6 3 18 36, ওতে ভি ইজিক্যাল টু √36 সমান সমান 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের পেরেকের যে অন্তিম বেগ টাচ করার মুহূর্তে সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এবার আমরা জানি বল ইজিক্যাল টু, আমরা জানি বল সমান সমান ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, বলের ঘাত, বলের ঘাত বের করতে হবে, বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। অতএব অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ভর হচ্ছে 10 গ্রাম, তাহলে 10/1000 গ্রামকে কেজিতে করলাম, আর এটা হচ্ছে 6 মাইনাস 0, অন্তিম ভরবেগ তো 0। আচ্ছা, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে হচ্ছে 0.06, 6কে 100 দিয়ে ভাগ করলে 0.06 ভরবেগের পরিবর্তন কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো 0.06, অপশান ডি, কেজি মিটার পার সেকেন্ড। ভর আর বেগ, ভরবেগের। কোশ্চেন নম্বর 40, যদি কোনো অনুভূমিক দণ্ডের দুপ্রান্তে পরস্পর বিপরীত অভিমুখে দুটি বল F1 ও F2 অনুভূমিকভাবে প্রয়োগ করা হয় তবে দণ্ডের মধ্যবিন্দুতে কত টান উৎপন্ন হবে। দেওয়া আছে দণ্ডের ভর ক্যাপিটাল M এবং F2 গ্রেটার দেন F1। ধরলাম এই দণ্ডের ভর হচ্ছে, দণ্ডের ভর ক্যাপিটাল M, দণ্ডের দুই প্রান্তে F1 ও F2 বল প্রয়োগ করা হয়েছে, দণ্ডের মধ্যবিন্দু হলো O, এই মধ্যবিন্দুতে আমাদের বের করতে হবে টান কত, তাই না? মধ্যবিন্দুতে টানটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু দণ্ড একটাই, দুদিক থেকে দুটি বল প্রয়োগ করা হলেও সমগ্র দণ্ডের মধ্যে টানের মান কিন্তু একই থাকবে। এটা হলো মধ্যবিন্দু, তাই এইটুকু অংশের ভর হবে m/2, এইটুকু অংশের ভর হবে m/2, এটা, সম্পূর্ণ অংশের ভর হচ্ছে m,
তাহলে এইটুকু অংশের ভর m/2, এইটুকু অংশের ভর m/2। এবার যদি আমরা FBD করি, এই পয়েন্টের নাম দিলাম B, এই পয়েন্টের নাম দিলাম A, তাহলে BO অংশের জন্য F2 গ্রেটার দেন F1, তাহলে F2 বেশি, ওভারঅল সংস্থার একটা ত্বরণ সৃষ্টি হবে, সেটা ধরলাম এই অভিমুখে A। তাহলে আমরা লিখব F2 মাইনাস টি ইজিক্যাল টু M2A, তাই না? এবং এইটুকু অংশের জন্য যদি বিবেচনা করি, AO অংশের জন্য সেক্ষেত্রেও আমরা পাবো টি, এখানে সংস্থাটার ত্বরণ হবে এদিকে, তবে টি মাইনাস F1 ইজিক্যাল টু M/2A। আমরা বের করব টি এর মান। আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা দুটোই সমান, এটা হচ্ছে 1 নম্বর, এটা হলো 2 নম্বর, তাই না? এটা দুটো সমীকরণেরই রাইট হ্যান্ড পার্টটা সমান। তো আমরা এটা এরকম করতে পারি যে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই F2 মাইনাস টি ইজিক্যাল টু টি মাইনাস F1, এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে F1 প্লাস F2 ইজিক্যাল টু 2t, বা t ইজিক্যাল টু F1 প্লাস F2/2। এটা হচ্ছে আমাদের উত্তর, 40 নম্বর অপশন এ, 40-এর অপশন এ। কোশ্চেন নম্বর 41, একটি কপি করে ভরহীন দড়ির সাহায্যে এক পাশে একটি m ভর ঝোলানো আছে এবং দড়ির অপর প্রান্তে স্মল m ভরের একটি বানর A ত্বরণ নিয়ে উঠছে, তাহলে m ভরের বস্তুটির ত্বরণ কত হবে? আমাদের m ভরের বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলছে। ধরলাম এই ত্বরণটা A ড্যাশ, এটাই হবে সংস্থার ত্বরণ। ধরি ক্যাপিটাল M ভরের বস্তুর ত্বরণ A ড্যাশ, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এই যে সংস্থা আছে, এই সংস্থায় একটি বাদর স্মল m ভরের A ত্বরণে উপরের দিকে উঠছে। আমরা জানি যে যেমন লিফটের কনসেপ্টে লিফট যখন A ত্বরণ সহ উপরে উঠে, তখন লিফটের মধ্যে থাকা ব্যক্তি বা বস্তুর যে ওজন, সেই আপাত ওজন কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, যে ব্যক্তির যে আপাত ওজন সেটা বৃদ্ধি পাবে। এখানে আমরা লিখব যেহেতু বাদরটি এ ত্বরণে উপরে উঠছে, তাই না? অতএব এই অবস্থায় আমরা পাবো n মাইনাস nটা বড় mg ইজিক্যাল টু ma, n ইজিক্যাল টু ma প্লাস mg প্লাস a। এটা হচ্ছে বাদরের বর্তমান আপাত ওজন, সেটা mg থেকে বেড়ে কত হয়ে গেল? তাহলে বাদরের আপাত ওজন হয়ে গেল mg প্লাস ma, বা m কমন নিলে g প্লাস a। এবার আমরা সংস্থাটার ত্বরণ ধরা হয়ে গেছে, তাহলে m ভরের বস্তুর জন্য FBD করব এবং এই বাদরের জন্য FBD করব। তাহলে m ভরের বস্তুর ক্ষেত্রে mg নিচের দিকে, mg নিচের দিকে, t উপরের দিকে,
যেহেতু সংস্থাটা নিচের দিকে গতিশীল তাহলে হবে এম এ ড্যাশ। এখান থেকে টি আমরা বের করতে পারি এম জি মাইনাস এম এ ড্যাশ। আর বাদরের ক্ষেত্রে যেহেতু সংস্থাটার ওভারঅল ত্বরণ উপরের দিকে তাহলে আমরা লিখব টি মাইনাস বাদরের আপাত ওজন এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে এটা, তাই না, এম জি প্লাস এ ইজিক্যাল টু এম এ ড্যাশ। আমরা এ ড্যাশটা বের করব, বা এইখানে আমরা এই টি এর মানটা বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে এম জি মাইনাস এম এ ড্যাশ মাইনাস এম জি মাইনাস এম এ ইজিক্যাল টু এম এ ড্যাশ, তারপরে আমরা বের করব এটা। তাহলে এটাকে এপারে নিয়ে গেলাম, এটাকে এপারে নিয়ে গেলাম। তো এই পারে কি ছিল, এম এ ছিল, এম এ ড্যাশ ছিল, এটাকে এই পারে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে এম এ ড্যাশ। আর এইগুলো তিনটা এদিকে থাকবে, এম জি মাইনাস এম জি মাইনাস এম এ ড্যাশ ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখান থেকে আমরা জি কমন নিতে পারি, তাই না। উত্তরটা কিভাবে আছে সেই অনুযায়ী আমরা লিখব। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 41, অপশান ডি, জিটা কমন নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা এম এম এখান থেকে জি কমন নিলাম, এম এ থাকছে। অতএব লিখতে পারি এ ড্যাশ ইজিক্যাল টু এম এম জি মাইনাস এম এ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। হ্যাঁ, এটা হচ্ছে অপশান ডি। ওকে, এবার আমরা করব কোশ্চেন নম্বর 42। মসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় রাখা একটি পাটাতনের উপর দিয়ে একটি লোক পাটাতনের সাপেক্ষে ভি বেগে বাম দিক থেকে ডান দিকে ছুটে গেলে পাটাতনের বেগ কত হবে? লোকটি ও পাটাতনের ভর স্মল এম ও ক্যাপিটাল এম। এখানে একটা লোক ভি বেগে পাটাতনের উপর সামনের দিকে গতিশীল, তাহলে আমাদের বের করতে হবে পাটাতনের বেগ ক্যাপিটাল ভি কত হবে। আমরা কি লিখব? লোকটি যখন পাটাতনে ভি বেগে সামনে যাবে, লোকটি যখন পাটাতনে ভি বেগে সামনে যাবে, পাটাতন তখন ক্যাপিটাল ভি বেগে পিছনে আসবে। নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া সূত্রে এখানে প্রযোজ্য হবে। লোকটির ভর এম, পাটাতনের তাহলে কার্যকর ভর হয়ে যাবে লোকটির ভর এম প্লাস পাটাতনের ভর ক্যাপিটাল এম, দুটো মিলে। কারণ পাটাতনের উপর তো লোকটি ছিল, তাহলে পাটাতনের কার্যকর ভর হয়ে যাবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ওকে, ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু সংস্থা প্রাথমিক কোনো ভরবেগ ছিল না, শূন্য, তাই অন্তিম ভরবেগ হবে শূন্য। ভরবেগ যেহেতু সংরক্ষিত থাকে তাহলে এটা হয়ে যাবে আমাদের স্মল এম স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, বা এম ভি ইজিক্যাল টু মাইনাস এম, আচ্ছা এটা মাইনাস, এটাকে এদিকে রাখলাম ভি, এটা ক্যাপিটাল এম, বা ভি ইজিক্যাল টু মাইনাস এম ভি বাই এম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মাইনাস চিহ্ন বোঝাচ্ছে ভি এর গতিবেগ যেদিকে, ক্যাপিটাল ভি এর গতিবেগ তার উল্টো দিকে। তাহলে এটা যদি আমাদের কোন দিকে, ব্যক্তি বা থেকে ডান দিকে যায় তাহলে এটা হবে ডান দিকে। বাম থেকে ডান দিকে যায়, বাম থেকে ডান দিকে যায়, তাহলে ডান থেকে বাম দিকে, বাম দিকে, অপশান সি। এটা হবে অপশান সি। মাইনাস চিহ্ন বোঝাচ্ছে যে এটা বাম দিকে হবে। তাহলে 42 নম্বরের অপশান সি। কোশ্চেন নম্বর 43। এম ভরের
এম ভরের স্থির অবস্থায় থাকা একটি বোমা শূন্যে বিস্ফোরণের ফলে 2m m ও m ভরের 3টি টুকরোতে পরিণত হলো। এম ভরের টুকরো দুটির প্রতিটি ভি দ্রুতিতে যথাক্রমে উত্তর ও পূর্ব দিকে অনুভূমিক রেখা বরাবর ধাবিত হলো। 2m ভরের টুকরোটি অনুভূমিক রেখা বরাবর কোন দিকে ধাবিত হবে আমাদের বের করতে হবে, তাই না? কোন দিকে ও কত বেগে। তাহলে এইখানে একটা কি ছিল, এখানে একটা ভর ছিল 4m ভরের। সেই 4m ভরের বস্তুটা স্থির অবস্থায় ছিল, তারপরে সেটা 3টি টুকরোয় পরিণত হলো, একটা m, একটা m আর একটা 2m। m ভরের বস্তু দুটো একটা v বেগে x অক্ষ বরাবর মানে পূর্ব দিকে আর একটা v বেগে উত্তর দিকে গতিশীল হলো। তাহলে এই দিক বরাবর আমরা ধরে নিলাম তার বেগকে ভি আই ক্যাপ, কারণ এটা এক্স অক্ষ বরাবর, আর যেটা যে উত্তর দিকে ওয়াই অক্ষ বরাবর সেটাকে ধরে নিলাম ভি জে ক্যাপ। তাহলে এই দুটো বেগের যে লব্ধি ভেক্টর তার বিপরীত দিকে 2m ভেক্টরটাকে গতিশীল হতে হবে, কারণ সংস্থায় প্রাথমিক কোনো ভরবেগ ছিল না, তাহলে অন্তিম অবস্থাতেও ভরবেগ রাখা চলবে না, ভরবেগ শূন্য হতে হবে। এখন ভরবেগ শূন্য হতে গেলে এই দুটো ভরবেগের যে লব্ধি সেটাকে এই ভরবেগের সঙ্গে সমান হতে হবে এবং বিপরীত দিকে হতে হবে, তাহলেই আমাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে আমরা লিখতে পারি বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সংস্থার ভরবেগ সংরক্ষিত থাকবে, যে সেটা হবে 0। m ভরের বস্তুর ক্ষেত্রে ভরবেগ, এই m ভরের বস্তুর ক্ষেত্রে ভরবেগ এবং 2m ভরের বস্তুর ক্ষেত্রে ভরবেগ আমরা বের করব। তাহলে v ইজিক্যাল টু, এটাকে এখানে রাখলাম, এই দুটোকে এই পারে নিয়ে গেলাম, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল। 2m m m আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকছে 2 দিয়ে ভাগ করে দেবো, তারপরে v/2, এটাও v/2। তাহলে মড অফ v আমরা মান বের করব। তাহলে এই দুটো যেহেতু 90 ডিগ্রি ক্রিয়া করছে, তাহলে মাইনাস v/2 এর স্কোয়ার মাইনাস v/2 এর স্কোয়ার, v²/4 v²/4 লসাগু করে দিলে v²/v², 2v², 2/4 কেটে দিলে 2 থাকছে, v²/2। তাহলে এটা হচ্ছে v/√2। এটা হবে কোন দিকে? এই দিক বরাবর, এটা সাউথ, এটা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে, v/√2 দক্ষিণ পশ্চিম দিকে। এটা হবে অপশান বি। আমাদের অপশানে শুধু 2 দেওয়া আছে, 2 হবে না, এটা হবে √2, ঠিক আছে? তাহলে 43 হবে অপশান বি, v/√2। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 44। সরলরেখা একটি নির্দিষ্ট গতিবেগে চলমান 4 কেজি ভরের একটি গোলক এ আর একটি স্থির 1 কেজি ভরের গোলক বি কে ধাক্কা মারে। সংঘর্ষের পরে এ ও বি যথাক্রমে v1 মিটার পার সেকেন্ড ও v2 মিটার পার সেকেন্ডে বেগে এ এর প্রাথমিক গতিবেগের অভিমুখের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে চলতে থাকে। v1 ও v2 এর অনুপাত আমাদের বের করতে হবে। ধরলাম 4 কেজি ভরের ব্লক বস্তু এ এবং 1 কেজি ভরের বস্তু এ, এটা ছিল রানিং, সেটা 1 কেজি ভরের ব্লককে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে এ ব্লকটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে v1 বেগে এই দিক বরাবর এবং অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 1 কেজি ভরের বস্তুটা এই দিক বরাবর গতিশীল। এটা হচ্ছে আমাদের এ, এটা হলো বি। তাহলে সংস্থাটা প্রাথমিক অবস্থায় শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, ওয়াই অক্ষ বরাবর এর কোনো ভেলোসিটি ছিল না। তাহলে ওয়াই অক্ষ বরাবর সংস্থার কোনো ভরবেগই ছিল না, ফলে অন্তিম অবস্থাতে ওয়াই অক্ষ বরাবর ভরবেগ পাওয়া যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরণের পর যেহেতু কণাটা 30 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গতিশীল, সেই অবস্থায় ওয়াই অক্ষ বরাবর এই বেগের কম্পোনেন্ট আমরা পাবো, ফলে এখানে ভরবেগ পাবো 4 কেজি ইন্টু v1, 4 কেজি ইন্টু 4 ইন্টু v1 sin 30, আর এটা হচ্ছে 1 কেজি ইন্টু v2 sin 30। এটা হচ্ছে সংঘর্ষের পরে ওয়াই অক্ষ বরাবর ভর বেগের কম্পোনেন্ট, বেগের কম্পোনেন্ট, এর সঙ্গে ভরটা গুণ করে দিলাম, তাহলে আমরা ভর বেগের কম্পোনেন্ট পাচ্ছি।
কিন্তু সংস্থার ওয়াই অক্ষ বরাবর তো কোনো ভরবেগই ছিল না, তাহলে অন্তিম অবস্থাতেও কোনো ভরবেগ থাকা উচিত না। তাই আমাদের এই দুটো ভরবেগকে একে অপরের অপোজিট করতে হবে এবং এদের বিয়োগফলকে অবশ্যই শূন্য হতে হবে, অর্থাৎ সমান হতে হবে, বিপরীত অভিমুখে এবং সমান হতে হবে। তাহলে এবার আমরা মানটা বসাবো, অর্থাৎ এটা মাইনাস এটা করলে শূন্য হবে। আমাদের বের করতে হবে কি, এটা হচ্ছে বের করতে বলেছে V1 ও V2 এর অনুপাত, এটার অনুপাতটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা ওই পারে নিয়ে যাই, M1 V1 sin 30 ইজিক্যাল টু M2 V2 sin 60। M হচ্ছে এটা, M2 হচ্ছে এটা, M1 কত 4, V1টা V থাকলো sin 30 মানে 1/2, M2টা 1, V2টা V থাকলো sin 60 মানে √3/2, বা এটা V1 এটাকে এদিকে নিয়ে আসলাম বাই V2 ইজিক্যাল টু এখানে কি থাকছে √3/2, আর এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে এখানে থাকছে 2, এই দুটো চলে যাবে নিচে ইন্টু 2, তাহলে এটা পাচ্ছি আমরা √3/4। V1 ও V2 এর অনুপাত হয়ে গেল √3/4। এটা হয়ে গেল অপশন এ। কোশ্চেন নম্বর 45, m ভরের একটি বস্তু x অক্ষ বরাবর v বেগে গতিশীল অবস্থায় 2v বেগের y অক্ষ বরাবর গতিশীল 3m ভরের বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো এবং বস্তু দুটি যুক্ত হয়ে গেল, সংযুক্ত ভরটির অন্তিম বেগ কত হবে? এখানে হচ্ছে m ভরের একটি বস্তু x অক্ষ বরাবর গতিশীল, এর বেগ হচ্ছে v i ক্যাপ ধরলাম, আর আরেকটা বস্তু y অক্ষ বরাবর গতিশীল ছিল, এর ভর 3m, গতিবেগ 2v, তাহলে এর গতিবেগটাকে আমরা ধরবো y অক্ষ বরাবর যেহেতু 2v j ক্যাপ। তারপরে এদের সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে বস্তু দুটি সংযুক্ত হয়ে গেল, তাহলে সংযুক্ত ভর হচ্ছে m প্লাস 3m, এবং ধরলাম এর গতিবেগ অন্তিম বেগ, ধরি সংস্থার অন্তিম বেগ v। অতএব আমরা লিখব ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী mv i ক্যাপ প্লাস 3m ডট 2v j ক্যাপ প্লাস m প্লাস 3m প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ হবে সমান, আচ্ছা ইজিক্যাল টু প্রাথমিক ভরবেগ ছিল এটা, তাহলে অন্তিম ভরবেগ ভর আর বেগ ধরলাম v, এটা আমরা বের করব, তাই না? বা m v i ক্যাপ এটা হচ্ছে 6m v j ক্যাপ, এটা হলো 4m v, am কেটে গেল 4, তাহলে v সমান সমান আমরা কি পাচ্ছি 1/4 v i ক্যাপ প্লাস 6/4 v j ক্যাপ, 1/4 v i ক্যাপ প্লাস 3/2 v j ক্যাপ। এটা হচ্ছে আমাদের উত্তর 45 নম্বর, অপশন বি 1/4 v i ক্যাপ 3/2 v j ক্যাপ, অপশন বি। কোশ্চেন নম্বর 46, 1 কেজি ভরের একটি সুতোয় ঝোলানো আছে, 1 কেজি ভর একটি সুতোয় ঝোলানো আছে, এক্ষেত্রে ব্যবস্থাটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে তোলা হচ্ছে
ও নিচে নামানো হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে টানের অনুপাত কত বের করতে হবে। একবার 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 1 কেজি ভরের বস্তুটিকে উপরে তোলা হচ্ছে, একবার নিচে নামানো হচ্ছে। দুই ক্ষেত্রেই টানের অনুপাত কত আমাদের বের করতে হবে। খুব সহজ। তাহলে আমরা কি করব, এর এফবিডিগুলো করে রেখেছি। 1 কেজি ভরের বস্তুর জন্য যে ওজন বল সেটা কাজ করছে নিচের দিকে, টান কাজ করছে উপরের দিকে, ওভারঅল সংস্থাটার ত্বরণ উপরের দিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। তাহলে এ এর এফবিডির ক্ষেত্রে যখন সংস্থাটা 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উপরে উঠছে, তাহলে টি বেশি এমজি কম, তাই তো সংস্থাটা উপরের দিকে উঠছে। এম এ, এখান থেকে আমরা এটাকে বললাম টি ওয়ানটা বের করছি। টি ইজিক্যাল টু এম এ প্লাস এমজি। এখানে এম কত 1, এ কত 4.9 প্লাস এম কত 1, জি কত 9.8। তাহলে 4.9 প্লাস 9.8, 9 × 17 হাতে থাকলো 1, 9 4 13, কে 14.7 নিউটন। এবার বি বস্তুর ক্ষেত্রে, বি চিত্রের ক্ষেত্রে এখন সংস্থার ত্বরণ 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের দিকে। এই ক্ষেত্রে সংস্থার ত্বরণ নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে আমরা এর এফবিডি করলে কি পাবো, এমজি মাইনাস টি। এক্ষেত্রে এমজিটা হবে বড় যেহেতু ত্বরণ নিচের দিকে। এম এ, এটাকে বললাম আমরা T2, এই টার্নটা T1, এই টার্নটা T2। তাহলে T2টা এখানেও বের করবো, এটা গেল এইদিকে। তাহলে T2 ইজিক্যাল টু এমজি মাইনাস এম এ। এম কত 1, জি কত 9.8, এম কত 1, এ কত 4.9, 9.8 মাইনাস 4.9 সমান সমান 4.9 নিউটন। অতএব T1 বাই T2 ইজিক্যাল টু 14.7 বাই 4.9। এটাকে দশমিক তুলে দিলাম। তাহলে 3 দিয়ে গুণ করলে 9 3 27, 12 2 14, 3:1। তাহলে অনুপাত হচ্ছে 3:1। 46 নম্বরের 3:1, এটা হলো অপশান এ। এরপর দেখো 47 নম্বর। 47 নম্বরটা বইয়ে হিন্টস দেওয়া আছে, আমার মনে হয় এটা তোমরা সহজেই করতে পারবে। এটা ছিল আমাদের একমাত্রিক গতি থেকে এই ধরনের অনেক অঙ্ক আমরা করেছি, যেখানে বল দেওয়া থাকবে, বল থেকে আমরা ত্বরণ বের করব, ত্বরণ থেকে বেগ বের করব, বেগ থেকে সরণ বের করব, তাই না? এই ধরনের অনেক অঙ্ক আমাদের করা আছে। তাহলে এটা আমি মনে করছি তোমরা খুব সহজেই করতে পারো। যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং বেশি সমস্যা থাকলে অবশ্যই তোমরা একমাত্রিক গতির যে আমার সমাধানগুলো করা আছে সেগুলো দেখতে পারো। আর যেটা 48 নম্বর সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 2 এর একটা নকল। হ্যাঁ, কোশ্চেন নম্বর 2 আর 48টা একই, তাই এটা আর দ্বিতীয়বার করাচ্ছি না। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। এরপরে আমরা নেক্সট অধ্যায়, অর্থাৎ আমাদের এটা শেষ হলো নিউটনের গতিসূত্র, তারপর আমরা ঘর্ষণের এমসিকিউ এর সমাধান শুরু করব। ধন্যবাদ। যদি ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।